নবাব সিরাজউদ্দৌলা নামটা আমাদের সবারই পরিচিত। ছোটবেলার পাঠ্যপুস্তক থেকে কলেজ লাইফের উপন্যাস নাটকেও আমরা সিরাজকে পেয়েছি। সিরাজউদ্দৌলা সম্পর্কে জেনেছি নানানভাবে, নাটকেও পেয়েছি ইতিহাসের এই পাতাকে। আজকে সেই বীর সিরাজউদ্দৌলাকে নিয়েই কথা বলবো কেনই বা সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের মুখে পড়েছিল। নীরব অভিযানের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খাঁ, যিনি সিরাজকে দিয়েছেন শিক্ষা, অস্ত্রবিদ্যার কূটকৌশল, সাথে শিখিয়েছেন কিভাবে রাজ্য পরিচালনা করা যায়। নানা আলীবর্দী সিরাজকে নানাভাবে শিক্ষা দিয়েছেন, এর মূল কারণ তো সবারই জানা। আলীবর্দী সাহেব চেয়েছেন তার অনুপস্থিতিতে যেন তার রাজ্যভার কাঁধে নেয় সিরাজ। সময় বদলালো, নানা আলীবর্দীও চলে গেলেন পরপারে। সিরাজের শাসন তখন চলমান। তবে সিরাজউদ্দৌলার সিংহাসনে থাকার ব্যাপারটা ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারেনি। মীর জাফর সহ সাইড এজেন্ট ঘসিটি বেগম সবাই ষড়যন্ত্র করতে চাইল। নানা আলীবর্দী মারা যাবার পর ঘসিটি বেগমের ছেলেকে নবাব বানানোর কথা ছিল, কিন্তু তা হয়নি, যার ফলস্বরূপ ঘসিটি বেগমও হয়ে গেল ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। 1757 সালে 9 জুন একটি চুক্তিনামা সম্পাদন করা হয়। সেই চুক্তিনামায় উল্লেখ করা হয়েছে সিরাজকে হত্যা করে সিংহাসন ছিনিয়ে নেওয়া হবে, আর সেটিও বাস্তবায়ন করা হবে যুদ্ধের মাধ্যমে। আর সেই যুদ্ধে বিশ্বাসঘাতক মীর জাফর ইংরেজদের বিরুদ্ধে কোনো প্রকার যুদ্ধে অংশগ্রহণ করবে না। মীর জাফর তাদের সৈন্য সামন্ত নিয়ে ইংরেজদের পক্ষে অস্ত্র ধারণ করবে। সিরাজের পতনের পর নবাব হবে মীর জাফর এবং সিপাহী সালার পদ দেওয়া হবে রায়দুল্লভকে। যোগশ্রেষ্ঠ পাবে অর্থ এবং উমিচাঁদকে দেওয়া হবে 20 লাখ টাকা। বাদ বাকি যারা আছে তাদের মধ্যে ইয়ার লতিফ খাঁ, নন্দকুমারকে দেওয়া হবে অন্যান্য সুবিধা। আর ক্লাইভ পাবে একটি গ্রামের জমিদারি সহ রাজকোষের কোটি টাকা। মীর জাফর পুত্র মিরন হবে নবাব পুত্র। এত ষড়যন্ত্র বুদ্ধির খপ্পরে কি আর সিরাজউদ্দৌলা পারে? না পারারই কথা। এটাই ঘটেছে এবং পরাজয় হয়েছে। কেই বা জানতো এই যুদ্ধের পিছনে রয়েছে হাজারখানিক ষড়যন্ত্র? এই যুদ্ধ না হলে সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের মুখে পড়া থেকে বাঁচতে পারত, কিন্তু কি আর করার, হাজারখানিক ষড়যন্ত্রের কবলে পড়ে ফলাফল এমনই হলো। আর এই ষড়যন্ত্রের মুখে সিরাজউদ্দৌলা পড়ারই কথা, কারণ ষড়যন্ত্রের বুদ্ধি তো যুদ্ধের আগেই করে রাখা হয়েছে বিগ মাস্টার প্ল্যান। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশীর যুদ্ধ নিয়ে মগ্ন ছিল, ঠিক সেই সময় চলেছিল সিরাজউদ্দৌলাকে নিয়ে ষড়যন্ত্রের আলোচনা। পলাশীর যুদ্ধের 7 দিন আগেই ষড়যন্ত্রে সবকিছু ঠিক করে রাখা হয়েছিল। বাংলার আকাশে দুর্যোগ বনিয়ে আনা সেই ষড়যন্ত্র 1957 সালের জুন মাসে এক ঝড় বৃষ্টির রাতে খাটগুলা বাগানবাড়িতে হয়েছিল। তার আগেই মতিঝিল প্রসাদে হওয়া ষড়যন্ত্র যদিও সিরাজউদ্দৌলা জেনে গিয়েছিল। এই প্রসাদটি যেমন শহরের এক পাশে নির্জন, তেমনি আরেক পাশ দিয়ে বয়ে চলেছে বাড়িরথী নদী। বাড়িরথী নদী দিয়ে নৌকায় জাফরগঞ্জ থেকে পাগলের বেশে হাজির হলেন মীর জাফর। গায়ে ছেঁড়া ময়লা আল খেলনা, ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এলেন মিরন। সমস্ত ষড়যন্ত্রকারীরাই এলেন ভিন্ন ভিন্ন ছদ্মবেশে। রায়দুল্লভ, ইয়ার লতিফ, উমিচাঁদ, রাজবল্লভ সবাই তারা অনেক সাবধানতা অবলম্বন করেছিলেন, কারণ তারা জানতেন সিরাজ তাদের কথা জানতে পারলে দেশদ্রোহিতার অপরাধে শিরচ্ছেদ করবেন। তবে অনেক ঐতিহাসিকদের মতে সিরাজ এই ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতে পেরেছিল বলে ধারণা করা হয়। সিরাজ মতিঝিল প্রসাদে গিয়ে তার খালা ঘসিটি বেগমকে আটক করেন। গুপ্তচরদের পাঠানো হয় অন্যদের ধরার জন্য। গুপ্তচররা যদিও সুরঙ্গের কথা জানতো না, তাই তাদের কাউকেই খুঁজে পায়নি। এদিকে অন্যরা সিরাজের প্রধান শত্রু ও ষড়যন্ত্রকারী ঘসিটি বেগমের অপেক্ষায় ছিল তখন। চুক্তিমতে মীর জাফরের নিকট থেকে আরও পরামর্শ এবং অভিযান পরিচালনার কৌশল বিষয়ে জানার জন্য 11 জুন সবার তারিখ ঠিক করে ষড়যন্ত্রকারীরা। তবে সর্বসম্মত সিদ্ধান্ত হয় বর্তমান সন্ধিক্ষণে সর্বোত্তম সুবিধাজনক কাজ হবে মীর জাফরের পক্ষ থেকে বিপ্লব বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। কেননা আরও বিলম্ব হলে নবাবের নিকট ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে এবং মীর জাফরকে সরিয়ে দেওয়া হবে, যার ফলে গোটা পরিকল্পনা বন্ডল হবে এবং ব্রিটিশরা একা সম্মিলিত দেশীয় শক্তির বিরুদ্ধে লড়ার জন্য মাঠে থাকবে। তদনুসারে 13 জুন ক্লাইভ মুর্শিদাবাদের অভিমুখে যাত্রা শুরু করেন। 19 জুন ক্লাইভ কাটুয়া পৌঁছায়। জায়গাটি আগে তিনি কর্নেল দখল করে নেয়। 21 জুন ক্লাইভ সমর পরিষদে সভা ডাকেন এবং তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্লাইভের পরে সিদ্ধান্ত বদলান এবং পরের দিন অগ্রসর হওয়ার জন্য মনস্থ করেন।
22শে জুন সকালে ব্রিটিশ বাহিনীর ক্লাইভের নেতৃত্বে পলাশীয় পথে যাত্রা শুরু করে। অবশ্য সেদিন দুপুরের পরে ক্লাইভ মীর জাফরের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পান এবং পলাশীয় পথে তার যাত্রা অব্যাহত রেখে দুপুর ও রাতের পর সেখানে পৌঁছান। এদিকে সিরাজও তার বাহিনী নিয়ে পলাশীয় পথে অগ্রসর হন। 23শে জুন সকাল 8টার দিকে যুদ্ধ শুরু হয়। ইংরেজদের বাহিনীর তুলনায় নবাবের বাহিনীর আকার অনেক বড় হলেও মীর জাফর, ইয়ার লতিফ এবং রায়দুল্লভের অধীনস্থ প্রায় 2/3 সৈন্য নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু মীর মর্দান, মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নবেজ সিং হাজারির নেতৃত্বাধীন কিছু সৈন্য এবং ফার্সি সৈনিকদের একটি দল যুদ্ধ চালিয়ে যায়। ক্লাইভ যুদ্ধে দাঁড়ানোর চেয়েও বেশি প্রতিরোধের সম্মুখীন হন। যুদ্ধ চলাকালীন সময় বৃষ্টিতে নবাব এবং ফার্সিদের কামানের গোলায় ব্যবহৃত গান পাউডার বীজ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তবে ইংরেজরা তাদের গান পাউডার সুরক্ষিত রাখতে সক্ষম হয়। জানা যায় দিনে যুদ্ধ চালিয়ে ক্লাইভ রাতের অন্ধকারে কলকাতা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যুদ্ধের এক পর্যায়ে বেলা 3টার দিকে কামানের গোলার আঘাতে মীর মদন নিহত হলে নবাব ভেঙে পড়েন। তিনি মীর জাফরের কাছে পরামর্শ চান। মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে পরবর্তী দিনে নতুন উদ্যমে যুদ্ধ করার পরামর্শ দেন। মোহনলালের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও নবাব যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। নবাবের সৈন্যরা পিছু হটে আসে। মীর জাফরের বার্তা পেয়ে ইংরেজরা নবাবের অপ্রস্তুত বাহিনীর উপর হামলা চালায় এবং যুদ্ধে জয়লাভ করে। এতে নবাবের সৈন্যরা পিছু হটতে থাকে এবং বিশৃঙ্খলভাবে যত্রতত্র পালিয়ে যায়। বিকেল 5টার দিকে যুদ্ধ শেষ হয়ে যায়। বিজয়ী ক্লাইভ বীর দর্পে তখনই মুর্শিদাবাদে যাত্রা করেন। ফলে প্রায় 200 বছরের জন্য বাংলার স্বাধীনতা হারায়। এই স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রথম শিকার হয়েছিল স্বাধীন ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। 23শে জুন পলাশীয় প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে এক যুদ্ধ নাটক মঞ্চায়িত হয়। এতে নবাব বাহিনীর পক্ষে সৈন্য ছিল প্রায় 65,000 এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র 3,000। তবে যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর ও তার অনুসারী প্রায় 45,000 সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। ফলে যুদ্ধের স্বাধীনতা স্থপক শক্তির পরাজয় অনিবার্য হয়ে দাঁড়ায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দেবাদাসদের সাহায্যে এভাবেই বাংলার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরপর সাম্রাজ্যবেদী দীর্ঘ প্রায় 190 বছর এদেশে শাসন শোষণ করে কোটি কোটি টাকার অর্ধসম্পদ ইংল্যান্ডে পাচার করে। বাংলাদেশ থেকে লুটকৃত পুঁজির সাহায্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে, আর এক কালের প্রাচ্যের স্বর্গ সোনার বাংলা পরিণত হয় শ্মশান বাংলায়। স্থান পায় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে। এই যুদ্ধে রাজনৈতিক ফলাফল ছিল ধ্বংসাত্মক ও সুদূরপ্রসারী। এই যুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলা ব্রিটিশদের অধিকার চলে আসে। বাংলা অধিকারের পর ক্রমান্বয়ে ব্রিটিশরা পুরো ভারতবর্ষ এমনকি এশিয়ার অন্যান্য অংশ নিজেদের দখলে নিয়ে আসে। পলাশীয় যুদ্ধের এই নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে কলকাতা কেন্দ্রিক একটি নতুন পুঁজিপতি শ্রেণী ও রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। ইংরেজ ও তাদের এদেশীয় দালাল গোষ্ঠী দেশবাসীর একের পর এক অগ্রাসন চালায়। ফলে দেশবাসীর খ্রিস্ট সংস্কৃতি ও সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। অবশেষে ইংরেজরা সিরাজউদ্দৌলাকে আটক করে কারাগারে প্রেরণ করে এবং পালিত ভাই মুহাম্মদিয়া বেগের হাতেই সিরাজউদ্দৌলার নির্মম মৃত্যু হয়। মুহাম্মদিয়া বেগ প্রথমে ছুরি দিয়ে সিরাজকে আঘাত করে। ছুরির আঘাতের পর বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালায় সিরাজের উপর। কয়েক মিনিটেই তাদের কাজ শেষ হয়ে গেল। সিরাজের মাথাটা ঝুঁকে পড়ল এবং তিনি মাটিতে গড়িয়ে পড়লেন। তার পরের দিন ক্ষতবিক্ষত সিরাজউদ্দৌলার দেহটি হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হয়, যাতে সবাই বুঝতে পারে সিরাজউদ্দৌলা পরাজিত। আর এভাবেই ষড়যন্ত্রের মুখে পড়ে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ইতি ঘটে।